এবার আমরা জানবো টিস্যু সম্পর্কে। আগের দিন যতটুকু জেনেছি তার পরের অংশ থেকে আজকের ক্লাসটা শুরু হচ্ছে। আগের দিন যা যা জেনেছি আমি আর রিপিট করছি না, তো আজকে নতুন অংশ থেকে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। তো প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে টিস্যু, TISSUE, বাংলায় বলা হয় কলা, ঠিক আছে? আরে যে কলা খাও ওই কলা না, এটা টিস্যু। কলা হচ্ছে কি জিনিস সেটা বলি। ধরো এই একটা কোষ আছে, এইরকম অনেকগুলো কোষ, সেম টাইপের অনেকগুলো কোষ যখন পাশাপাশি বসে বা যুক্ত হয়ে যখন এই সমস্ত কোষ একই টাইপের কাজ করা শুরু করে, কি বললাম, যখন এই সমস্ত কোষ একসাথে হয়ে একই টাইপের কাজ করা শুরু করে তখন এই কোষের একগুচ্ছ কোষটাকে আমরা বলি টিস্যু। একগুচ্ছ কোষটাকে আমরা তখন বলবো টিস্যু। এই টিস্যু প্রাণীদের ক্ষেত্রে আলাদা হয় এবং উদ্ভিদদের ক্ষেত্রে আলাদা হয়। তার মানে আমরা বলতে পারি উদ্ভিদ কলা এবং প্রাণী কলা দুটো আলাদা। প্রাণী কলা বলতে একটা মানুষ, একটা গরু, একটা ছাগল, এদের মধ্যে যে টাইপের কলাগুলো থাকবে, একটা উদ্ভিদের মধ্যে সেম টাইপের কলা থাকবে না, ওদের মধ্যে আলাদা টাইপের কলা বা টিস্যু থাকবে। আমাদের শরীরের মধ্যে, প্রাণীদের শরীরের মধ্যে আলাদা টাইপের টিস্যু বা কলা থাকবে। ক্লিয়ার হলো প্রথম কথা। আমাদের প্রাণী কলাটা আগে জানি। প্রাণীদের শরীরে অর্থাৎ মানুষদের বা গরু ছাগলের শরীরে যে কলাটা থাকে, যে ধরনের, মূলত 4টে টাইপের কলা থাকে। কি কি কলা থাকে? ফার্স্ট, 4টে টাইপের কলা থাকে। 1 নম্বর হচ্ছে আবরণী কলা, স্নায়ু কলা, যোগ কলা, পেশি কলা। ওকে, এই 4 ধরনের কলা আমরা পেয়ে থাকি। 4 ধরনের কলা একটা প্রাণীদের শরীরের মধ্যে থেকে থাকে। যদি ইংরেজি নামগুলো লিখে দিই, আমি নিচে নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা। তাহলে আমরা 4 ধরনের টিস্যুটা লিখে ফেলেছি। প্রথম আবরণী কলা, যেটাকে এপিথেলিয়াল টিস্যু বলা হয়। 2 নম্বর হচ্ছে স্নায়ু কলা, যেটাকে নিউরাল টিস্যু বলা হয়। 3 নম্বর হচ্ছে যোগ কলা বা কানেকটিভ টিস্যু, CONNECTIVE, কানেকটিভ টিস্যু। অ্যান্ড দেন হচ্ছে পেশি কলা, মানে হচ্ছে মাস্কুলার টিস্যু। পেশির ইংরেজি কি? মাসল, তো মাস্কুলার টিস্যু। তাই প্রত্যেকটা টিস্যু সম্পর্কে আমাদের কাজ জানতে হবে। হ্যাঁ, প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে আবরণী কলা সম্পর্কে। এপিথেলিয়াল টিস্যুর কাজ কি? এপিথেলিয়াল মানে আবরণী কলা, এই নামটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে আবরণের সৃষ্টি করছে। যে কলা আমাদের বাইরের থেকে অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ কোনো একটা আঘাত থেকে রক্ষা করে, যে কলা, তাকে আমরা সহজে বলতে পারি সেটা আমাদের এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ বাইরের কোনো আঘাতকে, আমাদের এই যে স্কিনটা তৈরি করতে সাহায্য করছে এপিথেলিয়াল টিস্যু, বা আমাদের শরীরের মধ্যে কোনো একটা পার্ট আছে, কোনো একটা অঙ্গ আছে, কোনো একটা অর্গান আছে, সেই অর্গানের যে বাইরের স্তরটা সেইটা তৈরিতেও আমাদের সাহায্য করে থাকে এপিথেলিয়াল টিস্যু। বা সেই অর্গানের, দেখা হলো আমাদের এই যে পাকস্থলী, আমি অত ভালো করে আঁকছি না, ধরে নিলাম এটা একটা পাকস্থলী। তো এই পাকস্থলীর বাইরের যে লেয়ারটা সেটাও আমাদের এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি হবে, এবং আমাদের এই পাকস্থলীর ভেতরের যে লেয়ারটা সেটাও কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়েই তৈরি হবে। এবং আমাদের যে শরীরের বাইরে যে স্কিন, সেই স্কিনের যে লেয়ারটা, সেই স্কিনের লেয়ারটাও এপিথেলিয়াল টিস্যু দিয়েই তৈরি হবে। অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুর কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কাজ। বোঝা গেল? তার মানে আমাদের বাইরের এর কাজ কি হতে পারে? বাইরের আঘাত থেকে রক্ষা করা, এবং বাইরের আবরণী স্তর বা আবরণের যে প্রলেপটা সেইটা তৈরি করছে হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু। তাছাড়া এই এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা বাইরের মানে অনেক কিছু ক্ষরণ করছে বা শোষণ করছে, তো বিভিন্ন রকমভাবে হেল্প করছে এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, আমি সমস্ত যে কটা টিস্যু আছে প্রত্যেকটা টিস্যু থেকে হয়তো 2-3টে করে কাজ বলে যাচ্ছি, আরও হয়তো বিভিন্ন রকম কাজ হয় যেটা আমি বলছি না। তো তোমরা যদি ওই কাজের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে চাও বা পড়তে চাও, তাহলে ওই নোটসটাকে দেখতে হবে। আর নোটস দেখার জন্য তোমরা ওই চ্যানেলে জয়েন হও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও। নেক্সট আছে স্নায়ু কলা বা হচ্ছে নিউরাল টিস্যু। নিউরাল মানে নার্ভাস সিস্টেম, এখানে নিউরনের কথা আসবে। এখানে কিসের কথা আসবে? নিউরনের কথা। তার মানে এখানে কি হতে পারে? উদ্দীপনা গ্রহণ। উদ্দীপনাটা কি? ধরো একটা আগুন জ্বলছে, সে আগুনে আমি টাচ করলাম, তো এই আগুনটা টাচ করার সাথে সাথে আমার তো একটা জ্বলন অনুভূতি হচ্ছে। তো এই যে ব্যাপারটা হলো, মানে আমি যে টাচ করছি, এইটা যে গ্রহণটা হলো, এইটা উদ্দীপনা। মানে যে জিনিসটা আমার ভেতরে প্রবেশ করছে এটা হচ্ছে উদ্দীপনা। এই উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করছে নিউরাল টিস্যু।
দেন এটা পরিবহনে সাহায্য করছে, আমাদের পরিবহন করছে, হাতের মধ্যে দিয়ে পরিবহন করছে ব্রেনের কাছে, ব্রেন আবার আদেশ দিচ্ছে মাসলকে পেশিকে আদেশ দেয়, অর্থাৎ পেশিকে আদেশ দিচ্ছে নিউরাল টিস্যু। এবং আর কি হতে পারে, উত্তেজনায় সাড়া প্রদান হচ্ছে। উত্তেজনায় সাড়া প্রদান বলতে কি বোঝানো হচ্ছে, এই যে আগুনে হাত দিলাম, আগুনে টাচ হলো, আমাদের ব্যথা হলো এবং উত্তেজিত হয়ে উঠলাম এবং তার উপরে সাড়া প্রদান করছি, মানে সরিয়ে নিচ্ছি। বা আমার কিছুতে চাপ লাগলো, আমি ব্যথা পেলাম, ব্যথা পাওয়ার সাথে সাথে আমি হাতটা সরিয়ে নিচ্ছি বা পাটা সরিয়ে নিচ্ছি, অর্থাৎ উত্তেজনায় আমি সাড়া প্রদান করলাম। এই যে জিনিসটা হচ্ছে সেটা আমাদের নিউরাল টিস্যু আমাদের হেল্প করছে। আরও আছে বিভিন্ন রকম কাজ, তোমরা নোটস দেখবে। তারপরে আছে যোগ করা। তো যোগ করা এর বাংলা তো আমরা যোগ করা বলতে কি বোঝানো হয়, যে একে অপরের সাথে কানেক্ট করা হবে, তাই বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর কাজ কি, বা যোগ কলার কাজ কি? যোগ কলার কাজ হচ্ছে সহজ কথা, কানেকশন করছে, অর্থাৎ একে অপরের সাথে সংযুক্ত বা যুক্ত করছে। কানেকটিভ টিস্যু তো একে অপরের সাথে কানেক্ট করছে সারা শরীরের মধ্যে, সারা শরীরের সাথে কানেকটিভ টিস্যু। আমাদের একটা কানেকটিভ টিস্যুর উদাহরণ কি হতে পারে, রক্ত হচ্ছে কানেকটিভ টিস্যু, কারণ এই রক্ত সারা শরীরের মধ্যে আমাদের পরিবহন হচ্ছে এবং একে অপরের সাথে সংযুক্ত করছে। তো দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে আমাদের কানেকটিভ টিস্যু। তাছাড়া বিভিন্ন জীবাণু থেকে বাঁচায়, জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে কানেকটিভ টিস্যু। ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে কানেকটিভ টিস্যু। আরও ইত্যাদি পয়েন্ট আছে, তো আর বলছি না। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে পেশিকলা। এটা হয়ে গেছে, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে পেশিকলা বা মাস্কুলার টিস্যু কাকে বলে? পেশির ইংরেজি মাসল। তো মাসল থেকে এসে মাস্কুলার টিস্যুর কাজ কি? মাস্কুলার টিস্যুর কাজ হচ্ছে অবভিয়াসলি মাসল তৈরি করা। এবং মাসল আমাদের কি কাজ করছে? কানেকটিভ পেশি আমাদের কি কাজ করছে? এই জায়গার যে পেশিটা আছে এটা কিন্তু আমাদের এই হাতকে কাছে আনতে, দূরে সরাতে সাহায্য করছে। তার মানে সংকোচন প্রসারণে সাহায্য করে আমাদের পেশিকলা আমাদের সংকোচন প্রসারণে সাহায্য করে। এবং এই সংকোচন প্রসারণের জন্য আমরা সঞ্চালন, হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে আমাদের হেল্প হয়। সঞ্চালন মানে এই যে নড়াচড়া করা, এই যে সঞ্চালনে হেল্প হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে সঞ্চালনে সাহায্য করা। আর কি সে সাহায্য করছে? পেশিকলা আমাদের সাহায্য করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, অর্থাৎ গমনে সাহায্য করছে। যাই হোক, এই কটাই বললাম, আরও বিভিন্ন রকম হয়, আর বলছি না। এরপরে আমরা জানবো উদ্ভিদের যে কলা হয়, উদ্ভিদ শরীরের মধ্যেও তো কলা হয়, এটা তো প্রাণী কলা গেল। উদ্ভিদের শরীরের মধ্যে দু ধরনের কলা হয়, একটা হচ্ছে ভাজক কলা, উদ্ভিদ কলা। একটা হচ্ছে ভাজক কলা, আরেকটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা, এটা হচ্ছে স্থায়ী কলা। দেখো, ভাজক কলার থেকে আমরা ভাজক কলাটা একটু পরে জানি। স্থায়ী কলা মানে কি বোঝানো হলো? স্থায়ী কলা মানে পার্মানেন্ট, মানে যে থেকে যাচ্ছে, স্থায়ী। তো এটা থেকে যাবে, এই কথাটা দিয়ে, স্থায়ী শব্দটা দিয়ে আমাদের মনে রাখবে। ক্লিয়ার হলো? আর ভাজক, স্থায়ী বাদ দিয়ে আরেকটা যেটা কলা পড়ে থাকবে সেটা হচ্ছে ভাজক কলা, ইজি মনে থাকবে। তো এই ভাজক কলা থেকে আমাদের স্থায়ী কলা তৈরি হয়, এটা জাস্ট মাথায় রাখো। এবং ভাজক কলা কোথায় কোথায় থাকে? উদ্ভিদের মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, এই সমস্ত জায়গায় এই ভাজক কলা দেখতে পাওয়া যায়। একটা কথা বলে দিই, এই ভাজক কলার সংজ্ঞা এবং ভাজক কলার কাজ মোস্ট ইম্পর্টেন্ট, সো ভালো করে পড়ে নাও, ঠিক আছে? তাই দুটোই পড়ে রাখা ভালো। কোনো স্কুল লেখাটা এইটা দিয়ে দিল, কোনো স্কুল এইটা দিয়ে দিল। সংজ্ঞার কথা বলছি, সংজ্ঞা দুটোতেই পড়বে, কাজ দুটোতেই পড়তে হবে। তো ভাজক কলা আমি এটা লিখেই নিলাম কারণ সুবিধা হবে বলতে আমাদের। ওকে, তো ভাজক কলা কাকে বলে আগে ভালো করে বোঝো। ভালো করে বুঝাচ্ছি, মুখস্থ যেন এখানে হয়ে যায়, বোঝানো মানেই সেটা মুখস্থ হয়ে যাওয়া, তো সেইভাবে বোঝো। বলেছে উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ, মূল মানে শেকড়, কাণ্ড মানে কাণ্ড তো বোঝো বডিটা, সে কাণ্ডের যে ডালপালাগুলো যেটা বেরোচ্ছে কাণ্ড, সেই কাণ্ডের অগ্রভাগ বলতে মুখের কাছে। দেখো এই যে মূলের শেষ, এদিক দিয়ে এটা ধরো গাছ, হ্যাঁ, গাছটার এইভাবে উপর দিকে এইভাবে উঠেছে, গাছটা উপরের দিকে, বাট নিচের দিকে এই তো মূল আছে, তো মূলের অগ্রভাগ বলতে এই যে শুরুর দিকটার কথা বলা হয়েছে। ক্লিয়ার হলো? কাণ্ডেরও এরকম অগ্রভাগ বলতে শুরুর দিকের কথা বলেছে। অগ্রভাগে অবস্থিত যে অপরিণত কলার কোষগুলি, অপরিণত মানে কমপ্লিটলি পরিণত না, মানে কমপ্লিটলি কোষটা রূপান্তরিত হয়নি, পরিণত এখনো হয়নি,
কোষগুলি বহুভুজাকার, মানে এটা বিভিন্ন আকৃতির, বিভিন্ন ভুজাকার হতে পারে, যেটা পঞ্চভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, আমি কথার কথা বললাম, ঠিক আছে। তো বহুভুজাকার ও ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, অর্থাৎ ক্রমাগত মানে কন্টিনিউয়াসলি হচ্ছে বিভাজিত হচ্ছে, ডিভিশন হচ্ছে, মানে একটা সেল থাকছে, সেই একটা সেল দুটো সেলে বা তিনটে সেলে ভাগ হয়ে যাচ্ছে, দুটো সেল বা তিনটে সেলে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটাই তো বিভাজিত হচ্ছে। তাই ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, তাকে ভাজক কলা বলা হয়। এর কাজ কি? ভাজক কলার কাজ কি? ফুল উৎপাদন করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি করা। ফুল উৎপন্ন মানে ফুল তৈরি করবে, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, এই যেহেতু মূল ও কাণ্ডে থাকছে, মূল ও কাণ্ডের মধ্যে এই এই ভাজক কলা পাওয়া যায়, তার মানে ওর বৃদ্ধি ঘটবে। মূল যদি এইটুকু এরকম ধরো মূলগুলো আছে, তা মূল যদি এরকম ছোটো ছোটো থাকে, পরের বার আরও বড়ো হয়ে যাবে, বড়ো হয়ে যাবে, বড়ো হয়ে যাবে। ক্লিয়ার হলো? তো কাণ্ডের ক্ষেত্রেও তাই, বড়ো হয়ে যাবে। তারপরে বলছে উদ্ভিদ দেহের নতুন অঙ্গ সৃষ্টি করা। তো নতুন নতুন অঙ্গ তৈরি হবে, অবভিয়াসলি বিভাজিত হচ্ছে, ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, তার মানে তো নতুন অঙ্গ তৈরি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার গেল। আর এই যে ভাজক কলা, সেই ভাজক কলা থেকেই আমাদের স্থায়ী কলা তৈরি হয়। তাই বলেছে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন, অর্থাৎ এই কোষগুলো, স্থায়ী কলাগুলো বিভাজিত হয় না, মানে একটা থেকে দুটো বা চারটে যে বাড়ছে সেটা হয় না। বিভাজন ক্ষমতাহীন কোষের সম্বন্ধে, অর্থাৎ একসাথে হয়ে গঠিত কলাকে স্থায়ী কলা বলা হয়। অর্থাৎ এখানে দেখা গেলো এমন টাইপের কোষ আছে যে কোষগুলো বিভাজিত হবে না, তো এই একসাথে সম্বন্ধে বলতে একসাথে হয়ে গঠিত কলাকে বলা হচ্ছে স্থায়ী কলা, পার্মানেন্ট কলা। এর কাজ কি? ক্ষত নিরাময় করা, ক্ষত জায়গা নিরাময় করছে, কোনো জায়গায় ছড়ে গেল বা কোনো জায়গার কেটে গেল, সেই জায়গাটাকে নিরাময় করে, ঠিক করে। খাদ্য সংশ্লেষ, অর্থাৎ খাদ্য তৈরি করে, সঞ্চয় এবং পরিবহন করে, সঞ্চয় করছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনও করে। 3 নম্বর, জল ও খনিজ লবণ সংবহন করা। এই হচ্ছে কাজ, এই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই জাস্ট আমাদের মাথায় রাখতে হবে উদ্ভিদ কলা সম্পর্কে। আরও কাজ যদি তোমার ইচ্ছা হয় মনে রাখতে পারো, আরও 3-4টে মনে রেখে দিতে পারো, তোমার ইচ্ছা। বই আছে, বই থেকে পড়তে পারো। আমি সংজ্ঞাগুলো হয়তো বইতে নেই, তাই সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি। এই হলো ব্যাপার। আর যেটা বলার সেটা হচ্ছে এরপরে আমরা কোষের মধ্যে চলে যাব। মানে ব্যাপারটাকে যদি একটু ভালো করে বোঝাই, তাহলে হচ্ছে আমাদের যে বডি, আমাদের তো বডির মধ্যে অনেক অঙ্গ আছে, যেরকম হার্ট আছে, ফুসফুস আছে, বৃক্ক আছে, তো এরকম বিভিন্ন রকম অঙ্গ আছে, পাকস্থলী আছে, এরকম আছে। তো এইটা যদি একটা কোষ হয়, কোষের তো বিভিন্ন রকম হয়, তা আমি ধরে নিচ্ছি গোলাকার একটা কোষ। এই কোষের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গ থাকে, বিভিন্ন রকম অঙ্গ বা অঙ্গাণু থাকে, মানে এই কোষের মধ্যে অঙ্গকে বলা হয় অঙ্গাণু। মানুষের শরীরের ভেতরের যে পার্টগুলো, অর্গানগুলো আছে, ওটাকে তো অঙ্গই বলা হয়। আর এটা যেহেতু ছোট, এর কোষের মধ্যে থাকছে, তাই এটাকে বলা হচ্ছে অঙ্গাণু। তো এই কোষের মধ্যে বিভিন্ন রকম অঙ্গাণু থাকে অনেকগুলো। তো সেই অঙ্গাণুগুলো কেমন কি থাকছে কি না থাকছে, সেইগুলো আমাদের জানতে হবে এবার। ক্লিয়ার হলো? তো খুব ইজিলি বোঝাবো, মানে একদম পুরো ব্রেনে বসে যেতে বাধ্য, এইভাবে বোঝানো হবে। যাই হোক, শুরু করব। আমি আগে একটু মুছে নিই, ক্লিয়ার করে নিই, তারপরে বোঝাচ্ছি। ওকে, আমরা ইতিমধ্যে জেনেছি উদ্ভিদ শরীর তৈরির জন্য কোষ লাগছে, কোষের প্রয়োজন আছে, এবং একটা প্রাণীদের শরীর তৈরির জন্য কোষের প্রয়োজন হচ্ছে। তো ধরো আমি একটা মানুষের কোষ, এখান থেকে একটা কোষকে যদি আমি একটা তুলে নিই, জাস্ট কটা কোষ তুলবো? একটা কোষকে যদি তুলে নিই, তাহলে দেখতে পাবো কোষটা, আমি কথার কথা ধরে নিচ্ছি এটা একটা গোল কোষ। হ্যাঁ, এই কোষের মধ্যে অনেক অঙ্গাণু থাকে। আমি আগেই বলেছি যে কোষের মধ্যে যে অঙ্গগুলো থাকে সেটাকে অঙ্গাণু বলা হচ্ছে। তো কোষের মধ্যে অঙ্গাণু থাকে। হ্যাঁ, কেমন কেমন অঙ্গাণু থাকতে পারে আমি এর মধ্যে আর দেখাবো না। দেখালো মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, গলগি বডি আছে বা গলজি বডি আছে, নিউক্লিয়াস বলেছি, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম আছে, এর মধ্যে সাইটোপ্লাজম না, রাইবোজোম আছে ধরে নিচ্ছি, লাইসোজোম আছে। তো বিভিন্ন রকম কোষ অঙ্গাণু আছে, যেগুলোর নাম আমি এখানে লিখে নিয়েছি। কোষ পর্দা, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইংরেজিতে বলা হয়, যেটাকে বাংলায় বলা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলজি বডি বা গলগি বডি বা বডিজ বা বস্তু, সেন্ট্রোজোম, রাইবোজোম, লাইসোজোম ইত্যাদি। তো আমরা সব এক এক করে জানবো এবং খুব ইজিলি বুঝবো।
খুব ইজিলি বুঝবো। ওকে, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। আমি আর ডবল করে লিখবো না, কোষ পর্দা বা সেল মেমব্রেন, আমি এখান থেকে এক এক করে নাম বলবো এবং এখানে কিছু কিছু ব্যাখ্যা বা ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করবো। প্রথম 1 নম্বর যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা যেরকম একটা কোষের মধ্যে তো বিভিন্ন রকম অঙ্গাণু থাকে, তো সেই অঙ্গাণু এই কোষটার মধ্যে আছে। তো কোষের যে বাইরের যে পর্দা, বাইরের যে একটা লেয়ার, সেই লেয়ারটাকে বলা হচ্ছে কোষ পর্দা। বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে বলা হচ্ছে কোষ পর্দা। এই লেয়ারটা 3টে স্তর দ্বারা গঠিত। কি বললাম? এই লেয়ারটা 3টে স্তর দ্বারা গঠিত। আমি যদি এখান থেকে এইটুকু অংশ, মানে এখান থেকে এইটুকু অংশটাকে যদি আমি জুম করে দেখি তাহলে দেখতে পাবো এখানে 3টে স্তর আছে। এরকম একটা 2 সাইডে এরকম কালো কালি দিয়ে দেখাচ্ছি এবং মাঝখানে আরও একটা স্তর। তো বাইরের যেটা কালো কালি দিয়ে সেটা হচ্ছে লিপিড, মাঝখানে থেকে প্রোটিন এবং বাইরে থেকে লিপিড। অর্থাৎ লিপিড প্রোটিন লিপিডের স্তর দ্বারা গঠিত। দুপাশে লিপিড থেকে মাঝখানে প্রোটিন অণুগুলো ভেসে বেড়ায়। তো এইভাবে জুম আউট করে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে জুম করলে আমরা দেখতে পাবো যে 3টে স্তর আছে। ক্লিয়ার হলো? সেটা লিপিড দ্বারা গঠিত। এইটুকু জাস্ট মাথায় রাখো। আর এটা বাইরের পর্দা, মানে বাইরে একটা লেয়ার, বাইরে একটা পর্দা তৈরি করেছে, একটা পাঁচিল কোয়ালিটি, মানে একটা ব্যারিয়ার তৈরি করেছে, সেটা হচ্ছে এইটা। তো ব্যাপার হলো এইটাই যে কোষ পর্দা হলো একটা মেমব্রেন বা সেল মেমব্রেন, এই জিনিসটাকেই বলা হচ্ছে। ক্লিয়ার? এইটুকুই জাস্ট মাথায় রাখো। তোমার এখান থেকে যদি প্রশ্ন দেয় তাহলে কি দিতে পারে, যে কোষ পর্দাটা কটা স্তর দ্বারা গঠিত এবং সেই স্তরগুলো কি দিয়ে তৈরি? লিপিড, প্রোটিন, লিপিডের স্তর দ্বারা গঠিত। ক্লিয়ার হলো? নেক্সট আমরা চলে যাবো, কোষ পর্দা তাহলে শেষ। আমরা পরে যেটা জানবো সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষের মধ্যে, এই কোষটার ভেতরে এক ধরনের তরল পদার্থ থাকে। কি থাকে? এক ধরনের তরল পদার্থ, জেলির মতন তরল পদার্থ থাকে, যার মধ্যে কোষের যে বাকি অঙ্গাণুগুলো, এই যে নিচের যে বাকি অঙ্গাণুগুলো, সেগুলো ভেসে বেড়ায়। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে, এই যে তরল পদার্থটা, ওই তরল পদার্থটা, গোটা কোষের তরল পদার্থটাকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ইংরেজিতে এখানে বাংলায় লেখা আছে সাইটোপ্লাজম এবং ইংলিশেও তো লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম জিনিসটা কি? গোটা কোষের তরল, মানে কোষের অঙ্গাণু, তাহলে এই একটা অঙ্গাণু আছে, এই একটা অঙ্গাণু আছে, এই একটা অঙ্গাণু আছে, এই একটা অঙ্গাণু আছে, এইরকম অঙ্গাণুর বাইরে দিয়ে, ঠিক আছে, অঙ্গাণুর ভেতর না, অঙ্গাণুর বাইরে দিয়ে আমি ভেতরেগুলো মুছে দিই, যেটুকু দাগ দাগ পড়ে আছে। তো অঙ্গাণুর বাইরে দিয়ে এই যে তরল পদার্থটা থাকে সেটাকে বলে যে সাইটোপ্লাজম। ভালো করে বোঝো, কোষের এই যে অঙ্গাণুগুলোর বাইরে যে তরল পদার্থটা থাকে, এই বাইরে দিয়ে যে তরল পদার্থটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এবং এই কোষের মধ্যে আমাদের একটা অঙ্গাণুর নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটাকে আমি এন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই নিউক্লিয়াসের মধ্যেও এক ধরনের তরল থাকে, যেটাকে নিউক্লিয়াসের মধ্যে থাকা তরলকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। দেখো, নিউক্লিও প্লাজম কথাটা থাকলেই বুঝবে যে ওখানে তরল পদার্থ থাকার কথা বলা হচ্ছে। এবং সাইটো মানে কোষ, তো গোটা এই যে মানে কোষের মধ্যে যে তরলটা সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের মধ্যে থাকছে তার জন্য বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নামের সাথে ম্যাচ পাবে। দেখো, আচ্ছা, কোষের সাইন্টিফিক নাম হচ্ছে সাইটো। এবার আমরা যদি কোষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাই, তাহলে কোষের সম্পর্কে একটা আলাদা বই পাওয়া যাবে, বা ওটা একটা আলাদা বিভাগ হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে সাইটোলজি। তো এখানটাও সেই ব্যাপারটা, যে আমরা যেহেতু কোষের ভেতরে যে তরল পদার্থটা যেটা নাম দিচ্ছি সেটা হচ্ছে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থটা সেটার নাম দিচ্ছি নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার হলো? তাহলে এখানকার সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম এগুলো বোঝা গেছে আশা করা যায়। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন মানে অঙ্গাণুগুলো ভেসে থাকে। সাইটোপ্লাজমের মধ্যে এই যে বাকি মাইটোকন্ড্রিয়া হতে পারে, গলজি বডি হতে পারে, লাইসোজোম হতে পারে, রাইবোজোম হতে পারে, সেন্ট্রোজোম হতে পারে, এগুলো সব কিছু ভেসে থাকছে এই সাইটোপ্লাজমের মধ্যে। ভালো করে এটা কিন্তু ফোকাস করবে যে সাইটোপ্লাজম। ক্লিয়ার হলো? প্লাজম কথাটা থাকলেই সেটা তরল পদার্থ থাকার কথা বোঝা যাচ্ছে। এখানে দেখো প্লাজম কথাটা আছে, এখানেও প্লাজম কথাটা আছে। ওকে, ডান। নেক্সট আমরা চলে যাবো নিউক্লিয়াসের মধ্যে।
নেক্সট আমরা চলে যাবো নিউক্লিয়াসের মধ্যে, যেটা বললাম এই যে মাঝখানে নিউক্লিয়াস এঁকেছিলাম, একটা ফ্রেশ আবার ছবিটা আঁকি ফ্রেশ করে। তো আমরা নিউক্লিয়াসের কথা পড়বো এবার। তো কোষ, এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, এন দ্বারা লিখছি। তো নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে থাকা অন্যান্য, ধরো বিভিন্ন রকম অঙ্গাণু তো থাকে, বিভিন্ন রকম আরও অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গলজি বডি থাকতে পারে, লাইসোজোম থাকতে পারে, সেন্ট্রোজোম থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি, যাই থাকুক। মাইটোকন্ড্রিয়া তো বলেছি, ইআর থাকতে পারে, ইআর বলতে বোঝাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তো এগুলো থাকে। তো এই নিউক্লিয়াস বাবাজি এই বাকি যে জিনিসগুলো আছে, বাকি যে অঙ্গাণুগুলো আছে, এদেরকে নিয়ন্ত্রণ করছে। মানে এ হলো এই অফিসের ম্যানেজার। তো ম্যানেজার অন্যদেরকে কাজ করাচ্ছে, যে তুই এই কাজ কর, তুই এই কাজ কর, এইভাবে আদেশ করছে। সেই ও আদেশ করার কাজ করছে, ও যেহেতু যেভাবে চলতে বলছে বাকিগুলো সেইভাবে চলছে, বাকিরা সেইভাবে চলছে। তাই নিউক্লিয়াসকে কোষের, পার্টিকুলার একটা কোষের মস্তিষ্ক বা ব্রেন বলা হয়। যেরকম আমাদের গোটা বডিতে কেমনভাবে কাজ হবে কি না হবে সেটা আমাদের ব্রেন ডিসাইড করে, ঠিক তেমনই একটা কোষের মধ্যে কাজ কে কেমন কি করবে সেটা আমাদের নিউক্লিয়াস ডিসাইড করে। নিউক্লিয়াস বলবে মাইটোকন্ড্রিয়া তুমি শক্তি তৈরি করো, তারপরে হচ্ছে গলজি বডিকে বলবে তুমি তোমার কাজ করো, রাইবোজোমকে বলবে প্রোটিন তৈরি করো, ইত্যাদি ইত্যাদি কাজের দায়িত্ব যে যার মতন দিয়ে দেবে, যে যার উপরে ছেড়ে দেবে। তো এইটা কমপ্লিটলি আমাদের নিউক্লিয়াস ডিসাইড করছে, মানে নিউক্লিয়াস হচ্ছে সমস্ত কাজ করাচ্ছে অন্যান্য অঙ্গাণুদেরকে দিয়ে। ক্লিয়ার হলো এটুকু? নিউক্লিয়াস গেল। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে আর একটু ডিটেল আমরা একটু পড়তে হবে। নিউক্লিয়াসটাকে যদি আমরা ভালো করে একটু জুম করে দেখি, আমি এই ছবিটা মুছে দিচ্ছি, এটা শুধু নিউক্লিয়াসটাকে আঁকবো, শুধু যে মাঝখানে নিউক্লিয়াস এঁকেছিলাম সেটাকে বড় করে আঁকছি, গোটা কোষটাকে আঁকবো না, ঠিক আছে? শুধু নিউক্লিয়াসকে আঁকছি। এই গোটাটা কি? এটা একটা নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসের ছবি আঁকলাম। এই নিউক্লিয়াসের বাইরে এই যে স্তরটা আমরা এঁকেছি, এটা হচ্ছে, মনে রাখবা যে এটা একটা নিউক্লিয় পর্দা। এটা কি? এটার নাম কি? নিউক্লিয় পর্দা। যেরকম কোষের যে বাইরের যে স্তরটা ছিল সেটাকে বলা হচ্ছে কোষ পর্দা, এইরকম এইটার নাম হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসে যেহেতু পর্দা এটা, তাই নিউক্লিয় পর্দা। আরেকটা জিনিস এটা বলে দিই, যেটা আগে বলতে ভুলে গেছি, এই যে কোষ পর্দা, এই কোষ পর্দার নাম কিন্তু প্লাজমা পর্দাও হয়। লিখে নাও যে প্লাজমা পর্দা, কোষ পর্দার আর এক নাম প্লাজমা পর্দা, কারণ বহুবার ইউজ হয়েছে প্লাজমা পর্দা। বইতে, টেক্সট বইতে দেখবে প্লাজমা পর্দা কথাটাকে বলেছে। তো প্লাজমা পর্দা আর কোষ পর্দা একই জিনিস। এবং এখানটায় যেটা আঁকলাম সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। নেক্সট, এই নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয় পর্দার ভেতরে তরল পদার্থ থাকে। যে তরল পদার্থটার নাম কি? নিউক্লিওপ্লাজম। আমি আর লিখছি না, এর মধ্যে তরল পদার্থটা নিউক্লিওপ্লাজম। এই তরলের মধ্যে দু ধরনের জিনিস থাকে, প্রোটিন আর ডিএনএ। ডিএনএ একটু লম্বাটে জিনিস হয়, তো ডিএনএ আর প্রোটিন এই দুটো এরকম একটা প্যাঁচ বা জালের মতো তৈরি করে, জাল সৃষ্টি করে, এরকম জালের মতো সৃষ্টি করে। ধরো এটা হলো ডিএনএ, লম্বা যে জিনিসটা ডিএনএ, আর এর মাঝখানে এরকম প্রোটিন আছে, দেখো প্রোটিন আছে, এরকম প্রোটিন আছে। তো প্রোটিন আর ডিএনএ এই দুটো পেঁচিয়ে থাকে, তো বেশিভাবে পেঁচাবে না, ধরো হালকাভাবে একটু কম পেঁচানো অবস্থায় থাকলে সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন জালিকা। কি বলা হচ্ছে? হালকা যখন পেঁচানো অবস্থা থাকবে, হালকা পেঁচানো থাকলে তখন বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা। কিন্তু এটা যদি বেশি গাঢ়ভাবে, ওগুলো যদি আরো বেশি জোরে পেঁচিয়ে কাছাকাছি চলে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। এইরকম গঠনটা তৈরি হয়, জোড়ায় থাকে। হ্যাঁ, তো ক্রোমোজোম অনেকটা এইরকম গঠন তৈরি করে। দেখো দুপাশে দুটো তৈরি হয়েছে, এই একটা অংশ, এটা ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোম অলওয়েজ জোড়ায় থাকে। মানে আমরা জুতো যখন পরি তখন দু পায়ে দুটো পরি, তো দুটো জুতোকে একসাথে বলেছে এক জোড়া জুতো, দুটো পেনকে একসাথে বলবে এক জোড়া পেন। ঠিক তেমনই এই পাশে একটা ক্রোমোজোম আছে, এই পাশে একটা ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোম একসাথে বলা হচ্ছে এক জোড়া ক্রোমোজোম। আর যেটা বলার যে এই ক্রোমোজোমটা
ডিএনএ আর প্রোটিনতে একসাথে জড়িয়ে 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 এটা হালকা প্যাঁচানো অবস্থায় আছে। এই হালকা প্যাঁচানো অবস্থাটাকে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আর এই প্যাঁচানোটাকে আরও বেশি গাঢ়ভাবে যখন হবে, আরও বেশি ঘনভাবে যখন হবে, তখন সেটা ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। এই যে এরকম ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়, ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। এই ক্রোমোজোম অলওয়েজ জোড়ায় জোড়ায় থাকে। সেটা একটা মানুষের ক্ষেত্রে হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে আলাদা, প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে আলাদা। মানুষের শরীরে মানে মানুষের যে কোষ, সেই কোষের মধ্যে 46টি অর্থাৎ সংখ্যা একটা দুটো করে 46 পিস, যেরকম এখানে দুটো ছবি এঁকেছি, তার মানে এখানে দুটো হয়ে গেছে, আরও এরকম হবে একটা একটা করে 46টি, বা জোড়ায় যদি কথা বলি তাহলে 23 জোড়া বা 46টি হচ্ছে ক্রোমোজোম আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে থাকে। তবে একটা জিনিস মাথায় রেখো, সেটা সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে আলাদা। মানে বাচ্চা উৎপাদনকারী যে সেলটা, যে কোষটা, সেই কোষের মধ্যে কিন্তু 23 জোড়া থাকে না, সেখানে 23 পিস থাকে। সেটা আলাদা টপিক, এখন ওর সাথে গুলিয়ে ফেলো না। শুধুমাত্র মাথায় রাখো, আমাদের সারা শরীরের যে কোষ আছে সেই কোষ কিন্তু 23 জোড়া ক্রোমোজোম দ্বারা, মানে প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। আর ক্রোমোজোম কি জিনিস? এই ক্রোমাটিন জালিকা বেশি গাঢ়ভাবে জড়িয়ে যাচ্ছে, ডিএনএ আর প্রোটিনের যে লেয়ারটা, ডিএনএ আর প্রোটিনের যে জালটা, সেটা আরও বেশি ঘনভাবে পেঁচিয়ে তৈরি করছে ক্রোমোজোম। দ্যাটস ইট, আর কিছুই নেই। আমরা একটা ডিএনএ ছবি আঁকি। এখানে এই যে লম্বা লম্বা জিনিসগুলো দেখছো না, ওগুলো ডিএনএ। হ্যাঁ, ডিএনএটা কেমন হয় জানো? এইরকম দ্বিতন্ত্রী, এরকম দ্বিতন্ত্রী বলতে দুটো তন্ত্র আছে, এই পাশে একটা, এই যে একটা স্তর, মানে এই একটা লাইন আর এই একটা লাইন, দুটো লাইন একসাথে তৈরি হয় ডিএনএ। তো ডিএনএর বিশেষ বিশেষ অংশকে বলা হচ্ছে জিন। মানে দেখালে এখান থেকে এইটুকু একটা অংশ, এখান থেকে এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এগুলো একটা বিশেষ বিশেষ অংশ। মানে এইটুকু দেখা হলো আমাদের চুলের বর্ণকে নির্ধারণ করছে, এইটুকু দেখা হলো চোখের বর্ণকে নির্ধারণ করছে, তাই বলেছে বিশেষ বিশেষ অংশ। এই বিশেষ বিশেষ অংশকে বলা হচ্ছে জিন। কি বলা হচ্ছে? জিন, বা ইংরেজিতে বলে জিন। হ্যাঁ, এইটা স্পেলিং এনই আছে ওখানটায়, ঠিক আছে? তো জিন, এই জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে বংশ। তোমার ধরো তোমার চোখের কালার তোমার বাবা মায়ের চোখের কালারের সাথে ম্যাচ করে, বা তোমার চোখের কালার তোমার দাদু ঠাকুমার সাথে ম্যাচ করতে পারে, বা চুল কোঁকড়ানো হচ্ছে কি না স্ট্রেট হচ্ছে সেটা তোমার বাবা মায়ের চুলের উপরে ডিপেন্ড করছে, বা তোমার গায়ের রং ফর্সা কি কালো সেটা তোমার বাবা মায়ের উপরে ডিপেন্ড করে তোমার উপরে হচ্ছে। তো এই যে জিনিসগুলো শুধুমাত্র যে বাবা মায়ের উপরে ডিপেন্ড করবে তার কোনো মানে নেই। সেটা ঠাকুরদা বা দাদুর ক্ষেত্রেও হতে পারে, মানে দাদুর থেকেও আসতে পারে। মানে কথার কথা যদি আমি ধরে নিই, তোমার 3 পুরুষ আগে, তাহলে তোমার বাবার যে বাবা বা তার বাবা, এরকম যে যদি বলি, সে দেখালো, তার হাতে দেখালো একটা জরুল ছিল। এবার আর কারোর, মানে তোমার বাবা বা তোমার দাদুর কারোর হাতে জরুল সেই জায়গায় জন্মায়নি, তোমার হাতে সেখানটা এসছে। এবার তোমাকে লোকে কি বলবে? যে সেই মানুষটাই তুমি আবার ফিরে এসছো। কিন্তু ওটা ফিরে আসা হয়নি, ওটা আসলে যেটা হয়েছে সেটা হলো জিনের জন্য। জিনের মধ্যে ওই জরুলটা তোমার মধ্যে আবার দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ট্রান্সফার হচ্ছে। তোমার দাদু বা তোমার বাবার মধ্যে আসলো, তারপরে তোমার মধ্যে এসছে, এইভাবে ট্রান্সফার হয়েছে। এবার তোমারটার মধ্যে ফুটে উঠেছে, তোমার শরীরে ফুটে উঠেছে, অন্যদের শরীরে ফুটে ওঠেনি। এবার কিভাবে ফুটে উঠছে কে ওঠেনি সেটা পরের টপিক, এটা ক্লাস 10-এ গিয়ে সব থেকে ভালোভাবে ডিটেল বলা আছে, তো এখন তাই আর বলছি না। জাস্ট মাথায় রেখো যে এটা কিন্তু কুসংস্কার, যে দাদুর আবার ফিরে এসছে, ঠাকুরদা আবার ফিরে এসছে, দিদা আবার ফিরে এসছে। ফিরে আসেনি, আসলে ওই যে জিনগতভাবে ট্রান্সফার হয়ে গেছে, সেই বৈশিষ্ট্যটা তোমার মধ্যে চলে এসছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? এটা তো একটা নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা ঘন গোলাকার একটা অংশ থাকে, যেটা এই যে অংশটা, এটা কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে রাইবোজোম কিন্তু প্রোটিন তৈরি করছে। তো রাইবোজোম তৈরি করে, এই যে জিনিসটা, এই রাইবোজোম তৈরি করছে, এই যে জিনিসটা, ওটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। রাইবোজোম তৈরি করে, একেই নিউক্লিওলাস বলা হয়। একে কি বলা আছে? নিউক্লিওলাস। যাই হোক, এই হলো নিউক্লিয়াস সম্পর্কে, আর কিছু বলার মতো নেই খুব একটা। এরপরে আমরা পরের যে জিনিসটা আছে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে যাব। এরপরে আমরা জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ আমাদের গোটা শরীরের যে শক্তি, সেই শক্তি কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া দেখতে লম্বাটে হয়, মানে রড আকৃতির হতে পারে, গোল হতে পারে, কমপ্লিটলি গোলও হয়, আবার
ডিমের মতো হয়, ডিম্বাকৃতির হয়, ঠিক আছে। 3 ধরনের হতে পারে মাইটোকন্ড্রিয়া, এক এক রকম হতে পারে, তো তাই বলা হয়েছে 3 রকমের দেখতে হয়। মাইটোকন্ড্রিয়া কি বললাম যে কোষের শক্তিঘর বলা হয়, এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে খাবার সেই মানে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বলতে দেখালো এইটা একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে তরল পদার্থ থাকে, তো সেই তরল পদার্থের মধ্যে 3 ধরনের জিনিস থাকে, উৎসেচক থাকে, রাইবোজোম থাকে, তাছাড়া হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে। কি কি থাকে আমি কি বললাম? উৎসেচক থাকে, রাইবোজোম থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আর আরএনএ থাকে, ডিএনএ থাকে আর কি থাকে? আরএনএ থাকে। তো এই ডিএনএ আরএনএ থাকে, ঠিক আছে। তো এইগুলো থাকে, উৎসেচক থাকছে, রাইবোজোম থাকছে, নিউক্লিক অ্যাসিড থাকছে। এগুলো কি হয়? খাবার, আমরা যে খাবার খাচ্ছি, ভাত ডাল মাছ মাংস খাচ্ছি, সেই খাবার থেকে এইগুলোকে সংগ্রহ করে আমাদের শরীর সংগ্রহ করে কোষের মধ্যে দিয়ে প্রথমে আমাদের পেটের মধ্যে গেল, পেটের মধ্যে হজম হলো, হজম হওয়ার পরে সেই জিনিসটা রক্তের মধ্যে দিয়ে মিশে গিয়ে প্রত্যেকটা কোষে যাচ্ছে। কোষের কোথায় যাচ্ছে? মাইটোকন্ড্রিয়ার কাছে যাচ্ছে। মাইটোকন্ড্রিয়ার কাছে যাওয়ার পরে মাইটোকন্ড্রিয়া সেইটা থেকে শক্তি তৈরি করছে। এই শক্তি তৈরির জন্য দুটো জিনিসের প্রয়োজন হচ্ছে, একটা খাবার আর একটা হচ্ছে অক্সিজেন। অন্যদিক থেকে অক্সিজেন আসছে, আমরা অক্সিজেন গ্রহণ করছি, মানে বাতাস নিচ্ছি, অক্সিজেন যাচ্ছে, এবং অন্যদিক দিয়ে খাবার যাচ্ছে। সেই খাবার আর অক্সিজেন দুটো একসাথে মিশে তৈরি করছে শক্তি। তো এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এইগুলোই হয়। আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো স্তর থাকে, এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা, এই একটা প্লাজমা পর্দা এবং আরও একটা প্লাজমা পর্দা দিয়ে ঘেরা হয়, ভেতরেরটা এরকম থাকে। হ্যাঁ, তো ভালো করে আমি যদি আঁকি, যদি এক্স্যাক্টলি দুটো আঁকি, ভালো করে বলতে আমি বোঝানোর সুবিধার জন্য আঁকছি, হ্যাঁ, সুবিধার জন্য মতন আঁকছি। তো দেখালো এইরকম একটা গোল আমি আঁকলাম মাইটোকন্ড্রিয়ার ছবি, এরকমভাবে আঁকেনি অবশ্য, বইতে এরকম দিয়েছে মাইটোকন্ড্রিয়ার ছবি, ঠিক আছে। তোমরা দেখে নেবে, ভেতর দিকে এরকম আঁকা বাঁকা একটু কৃষ্টি আছে। তো সেই কৃষ্টি কী জিনিস সেটা বোঝাচ্ছি। এই বাইরের একটা পর্দা প্লাজমা পর্দা, আর ভেতরের একটা প্লাজমা পর্দা থাকে, এরকম আরও একটা লেয়ার থাকে। তো এই ভেতরের লেয়ারটা কী হয়? এরকম ভেতর দিকে এরকম ঢুকে থাকে, এরকম ঢুকে থাকে, এরকম একটু ঢুকে থাকে, এরকম একটু ঢুকে থাকে। তো এই যে ঢুকে থাকা যে জিনিসটা, ওই অংশটাকে বলা হচ্ছে কৃষ্টি। কি বলা হচ্ছে? কৃষ্টি। এই যে ধরো ঢুকে আছে যে জিনিসটা, এটার নাম হচ্ছে কৃষ্টি। তাহলে কি বলা হলো? যে মাইটোকন্ড্রিয়ার দুটো স্তর দ্বারা, দুটো প্লাজমা পর্দা দিয়ে গঠিত, ভেতরের প্লাজমা পর্দাটা কৃষ্টি তৈরি করে, জাস্ট এইটুকু মাথায় রাখো, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে মোটামুটি হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলবো, মাইটোকন্ড্রিয়াকে এক বচনে মাইটোকন্ড্রিয়ন বলা হয়, মাইটোকন্ড্রিয়ন বলা হয় এক বচনে। ওকে, ফাইন। মাইটোকন্ড্রিয়া শেষ, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আর মোটামুটি জানা লাগছে না। এরপরে আমরা এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে চলে যাব। এটা একটা কোষের মধ্যে কঙ্কালের মতন কাজ করে, আমাদের শরীরে যদি কঙ্কাল বা ভেতরে যদি হাড় না থাকতো, তাহলে আমাদের শরীর কিন্তু চুপসে যেত। কি বললাম ভালো করে কথাটা বুঝো, আমাদের শরীরের মধ্যে যদি কঙ্কাল না থাকতো, মানে হাড় যদি না থাকতো, তাহলে আমাদের শরীরটা এইভাবে চুপসে যেত। আমি যদি চাপ দিতাম তার ভেতরটা চুপসে যেত। তো এই যে চুপসে যাওয়া থেকে আটকায় আমাদের ভেতরে থাকা হাড় বা কঙ্কাল। ঠিক তেমনই কোষের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এখানটায় লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর এখানকার আর, তাই শর্টকাটে বলা আছে এই আমাদের কোষের মধ্যে কঙ্কালের মতন কাজ করে। ক্লিয়ার হলো প্রথম কথা। 2 নম্বর কথা বলবো, এই দু ধরনের হয়, একটা স্মুথ SMOOTH স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর একটা হচ্ছে রাফ রাফ অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। স্মুথ মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা। আমি আর পুরো লিখছি না, এ লিখে শর্টকাট পুটলি দিয়ে ছাড়ছি, জালিকার জয় আকার লিখে ছেড়ে দিলাম। ওকে, রাফ মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা।
ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো। এইবার একটা জিনিস ছবি এঁকে আমি বোঝাবো এই এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে থেকে। তো আমি বলেছি যে যেটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ। স্মুথের মধ্যে পুরো প্লেন হয়, স্মুথ পুরো একদম চিকনা, হ্যাঁ। কিন্তু রাফের মধ্যে এরকম উঁচু মানে ডুমু 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 জিনিস থাকে, এক ধরনের জিনিস থাকে, এক ধরনের জিনিস থাকে। কি জিনিস থাকে? থাকে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কণা বা রাইবোজোম দানা থাকে। কি থাকে? রাইবোজোম বোজোম। তো রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, বা প্রোটিন সংশ্লেষের ভালো কথা মানে তৈরি করার ভালো কথা হচ্ছে সংশ্লেষ। তো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন তৈরি করছে। কারণ কি? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে রাফ অংশের মধ্যে, রাফ অংশটা কেন রাফ? কারণ ওর মধ্যে রাইবোজোম দানা থাকে বা কণা থাকে। সেই রাইবোজোম কণা বা রাইবোজোমটা আমাদের তৈরি করছে প্রোটিন তৈরি করছে। তার জন্য আমরা বলছি ইয়ার হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। আরও হয়তো টুকিটাকি জিনিসপত্র থাকে যেটা আমি পড়াতে পড়াতে ভুলে যেতে পারি, সেটা শুধুমাত্র ইয়ারের ক্ষেত্রে যে ভুলে যাচ্ছে তা না। হয়তো মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিছু জিনিস বলতে গিয়ে আমি মিস করে যাচ্ছি, এখন দেখালো মাথায় আসছে না। নিউক্লিয়াস পড়াতে গিয়ে হয়তো কিছু মিস করে যাচ্ছি, হয়তো মাথায় আসে না। তাই তোমরা অবশ্যই টেক্সট বইটা পড়বে, বা টেক্সট বই যদি না পড়ো তাহলে আমার নোটসটা ফলো করবে। নোটসটা বিনামূল্যেই দিচ্ছি, তো ফলো করতে পারো, ঠিক আছে। আমরা নেক্সট চলে যাবো গলজি বস্তু বা গলগি বডিতে। গলগি বডিজ বা গলজি বস্তু। দেখো গলজি হয়, আবার এখানে গও অনেকে বলে, গলগি বস্তু, ঠিক আছে। এখানটায় দেখো বানানটা স্পেলিং ইংলিশে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা উচ্চারণ করি। ওকে, ফাইন। তো আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে গলজি বস্তু বা গলগি বডি সম্পর্কে। গলজি বস্তুটা কি জিনিস? ধরো আমি এখন দৌড়াচ্ছি। তা দৌড়ানোর জন্য আমার কোন অঙ্গের শরীরের মধ্যে, গোটা বডির কোন অংশ সব থেকে বেশি কাজ করছে? অবভিয়াসলি পা। বা আমি এখন পড়াচ্ছি, তা আমার শরীরের কোন অংশ কাজ বেশি করছে? 1 নম্বর পা, কারণ আমি দাঁড়িয়ে আছি, এবং 2 নম্বর আমার হাত, 3 নম্বর আমার জিভ, কারণ আমি প্রচুর বকছি, প্রচুর কথা বলছি, কারণ আমার জিভেও প্রচুর কাজ হচ্ছে। পায়ে দাঁড়িয়ে আছি, পায়ে কাজ হচ্ছে, চলাফেরা করছে, টুকিটাকি কাজ হচ্ছে, আমি লিখছি, আমার হাতে কাজ হচ্ছে, তাই তো। তো আমার গোটা বডির তো সব জায়গায় কাজ হচ্ছে না। আমার ভুঁড়ি, আমার পেট কি কাজ করছে? আমার পেট কাজ করছে না। আমার পিঠ কোনো কাজ করছে না, বুক কোনো কাজ করছে না। তার মানে কিন্তু ওই সমস্ত জায়গাতে পেটের মধ্যেও তো কোষ আছে, সেই কোষের মধ্যেও তো শক্তি তৈরি হচ্ছে। তা সেই জায়গার শক্তির তো কোনো কাজে লাগছে না। তো এই ব্যাপারটা হচ্ছে যে ওখানকার শক্তি আমাদের যেই জায়গায় কাজ হচ্ছে, দেখালো আমি এখন কথা বলছি, আমার জিভের সব থেকে বেশি শক্তির প্রয়োজন। তাই ওই জায়গার যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে পরিবহন করে আমার জিভের কাছে এনে দিচ্ছে। কে এনে দিচ্ছে? এই গলগি বডি বা গলজি বস্তু। এই গলজি বস্তুর কাজ হচ্ছে পরিবহন করা। শুধুমাত্র যে এই যে শক্তি পরিবহন করছে তা না, বিভিন্ন রকম উৎসেচক, খাদ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র পরিবহন করছে। তার মানে পরিবহনের প্রধান ভূমিকা পালন করছে গলজি বডি। কিভাবে পরিবহন করছে, কেন পরিবহন করছে? বুঝলে যে আমার এখন প্রয়োজন মুখের শক্তি বেশি, আমি জিভ বারবার নাড়াচ্ছি, তার জন্য আমার জিভের বেশি শক্তি প্রয়োজন, তার জন্য আমার জিভের কাছে নিয়ে আসছে গলজি বডি। আমি এখন যদি হাঁটি তাহলে আমার পায়ের বেশি শক্তি প্রয়োজন পড়বে, তার জন্য আমার পায়ের কাছে নিয়ে আসবো। আমি এখন দাঁড়িয়ে আছি, তার মানে আমার পায়েরও প্রেশার পড়ছে, আমার পায়েও শক্তি প্রয়োজন, এবং আমি হাত চালাচ্ছি, হাতেরও শক্তির প্রয়োজন। তো এই সমস্ত জায়গায় শক্তিকে বহন করছে গলজি বডি। ক্লিয়ার হলো? গলজি বডি এটাই প্রধান কাজ। এবং গলজি বডি কোথায় কি থাকে কি না থাকে সেটা একটু বলি। এন্ডোপ্লাজমীয় জালিকা, যেটা আমরা এক্ষুনি পড়ে আসলাম, সেই এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেই জায়গা থেকে এই গলজি বডি তৈরি হয়। এই গলজি বডি তৈরি হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের কাছে থাকা, ধরো নিউক্লিয়াস আছে এইটা ধরো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কাছে এরকম চ্যাপ্টা থলির মতো বা লম্বা থলির মতো গঠনযুক্ত এবং সমান্তরালে অবস্থান করে এই গলজি বডি, এই গলজি বডি, BODIS বডিস। ওকে, ক্লিয়ার হলো। তো এইটুকুই জাস্ট জানো, আর কিছু মোটামুটি জানার নেই। যেটা এখানে আছে যে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষকে বিভাজিত করা। তার মানে এই একটা ধরো কোষ আছে, এই কোষটা 2 বা 3টে কোষে ডিভাইড হয়ে যাবে, এরকম 1, 2, 3টে কোষে ভাগ হয়ে যাবে, নতুন 3টে কোষ তৈরি হচ্ছে। এবং এই 3টে কোষ আবার বড় হবে, কি হবে? বড় হবে,
সাইজে এর মতো বড় হবে, বড় হওয়ার পরে এই 3টে কোষ আবার ভাগ হবে। তো কোষের মধ্যে এই বিভাজিত হওয়ার জন্য একটা অংশ থাকে, একটা জিনিস থাকে, যেটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম কোষকে বিভাজিত হতে সাহায্য করে। ক্লিয়ার হলো? কোষের বিভাজনে সাহায্য করছে সেন্ট্রোজোম। একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই সেন্ট্রোজোম সব থেকে বেশি পাওয়া যায় লিভারের মধ্যে। পেটের মধ্যে যে লিভার আছে, সেই লিভারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে সেন্ট্রোজোম থাকে। তাই লিভার প্রচুর পরিমাণে দ্রুত পরিমাণে কোষ বিভাজিত হয়। আর কোষ বিভাজিত হলে যদি লিভারের কোনো অপারেশন হয় খুব দ্রুত ঠিক হয়ে যায়। আর তাছাড়া এই সেন্ট্রোজোম সব থেকে কম পাওয়া যায় আমাদের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের যে নিউরন কোষ থাকে, সেই নিউরন কোষের মধ্যে সেন্ট্রোজোম পাওয়া যায় না। তার জন্য এরা ডিভাইড হতে পারে না, ডিভিশন হয় না এদের মধ্যে, সেন্ট্রোজোম ডিভিশন হয় না। তাই ব্রেনে যদি, মস্তিষ্কের যদি কোনো ক্ষতি হয়, মস্তিষ্কে যদি আঘাত লাগে, তাহলে সেই ড্যামেজ আর কখনো ঠিক হবে না। তাই পুলিশ বা প্রশাসন বলছে যে তুমি হেলমেট পরো বাইক চালানোর সময়, কারণ তুমি যদি পড়ে যাও আর ব্রেনে যদি আঘাত লাগে তাহলে তুমি টপকে যেতে পারো। তো টপকে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের বলে, কিন্তু আমরা গরমের অছেলায় বা বিভিন্ন রকম স্টাইলের অছেলায় আমরা হেলমেট পরি না। সো এটা খারাপ, হেলমেট পরা অবশ্যই আমাদের উচিত, যাই হোক সে আলাদা কথা। তবে কেন আমরা হেলমেট পরতে বলে সেটা কারণটা বুঝলে, কারণ সেন্ট্রোজোম নিউরন সেলের মধ্যে থাকে না, নিউরন সেল ডিভিশন হয় না, তাই ফলে ব্রেনে ক্ষতি হলে ঠিক হবে না। ঠিক আছে, এইটুকু জাস্ট বলার, আর কিছু নেই। সেন্ট্রোজোম সম্পর্কে আর কিছু জানার লাগবে না। সেন্ট্রোজোম শেষ, গলজি বডি সেন্ট্রোজোম শেষ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাইবোজোম সম্পর্কে। রাইবোজোমের প্রধান কাজ, এই রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। কিছু সময় আগেই আমি বলে এসেছি, এর মধ্যে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পড়াচ্ছিলাম তখন বলে আসলাম যে রাইবোজোমের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা। ক্লিয়ার হলো? এটাই প্রধান কাজ। এই প্রোটিন তো তৈরি করলো, কোষের মধ্যে প্রোটিন তৈরি করেছে। এই প্রোটিনটা কি করছে? কোষের যে ক্ষয় হচ্ছে, কোষের যে ক্ষতিগ্রস্ত হলে সেইটার যে ক্ষয় হয়, সেইটাকে নিরাময় করে, ঠিক করছে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করছে এই রাইবোজোম। ক্লিয়ার হলো? রাইবোজোম পর্দাবিহীন হয়, মানে এর কোনো পর্দা থাকে না। প্রথম কথা, পর্দাবিহীন হয়। প্রথম পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, এই রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ কোষের মধ্যে যে তরল পদার্থ, সেই তরল পদার্থের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যেও থাকে, যেরকম এই এর মধ্যে থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, নিউক্লিয় পর্দার মধ্যে থাকে, ইত্যাদি অঙ্গের মধ্যে এই রাইবোজোমকে আমরা দেখতে পাই। রাইবোজোম সম্পর্কে আর কিছু জানা লাগবে না। এরপরে আমরা জানবো যেটা হচ্ছে লাইসোজোম সম্পর্কে। লাইসোজোম আমি বলতে মুছি। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। কি বলা হলো? কোষের আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা হয়। কেন বলা হয়? লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। কেন বলা হয়? কারণটা বলবো। ধরো কোষের মধ্যে কোন অঙ্গাণু থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে বা গলজি বডি থাকে, নিউক্লিয়াস থাকছে, রাইবোজোম থাকছে, সেন্ট্রোজোম থাকে, আর কি ইআর থাকছে, এটা সবাই থাকে। তার মধ্যে এই লাইসোজোমটা থাকছে। এই লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে এই অন্যান্য যে কোষাঙ্গাণুগুলো, ধরো আমি কথার কথা যদি ধরে নিই ইআর বা শক্তি তৈরি করছে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া যদি বলে যে আমি ভাই আর শক্তি তৈরি করতে পারবো না, আমার আর ক্ষমতা নেই, আমি শেষ করে দিচ্ছি, আমি আর পারবো না, এত বড় বড় হাত জোর করে বলছে আমি আর কাজ করতে পারবো না, তো তখন লাইসোজোম মাইটোকন্ড্রিয়াকে বলবে তুই কাজ করতে পারবি না, ফালতু তোকে বসিয়ে খাওয়াবো। তা একটা মানুষ যখন, ধরো কাউকে দায়িত্ব দেওয়া হলো, তোমাকে ধরো দায়িত্ব দিলাম যে তুমি এই দায়িত্বগুলো পালন করবে, তোমার আন্ডারে যে কজন মানুষ কাজ করছে তারা যদি ঠিকঠাক কাজ না করে, অবভিয়াসলি স্যালারি দিতে হবে ঠিকঠাকভাবে, যদি কাজ না করে তখন তুমি তাদেরকে শাস্তি দেবে বা তাদেরকে বাদ দিয়ে দেবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট তোমার উপরে কমপ্লিটলি একটা দায়িত্ব থাকছে। তো লাইসোজোমের ওরকম দায়িত্ব দেওয়া হয়েছে যে সবাই কাজ ঠিকঠাক যদি না করে তাহলে ওকে রামনাম সাথে টপকে দাও। তো যদি মাইটোকন্ড্রিয়া এখন বলে আমি আর কাজ করব না, তখন লাইসোজোম
এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটুখানি এক ধরনের তরল পদার্থ, এক ধরনের এনজাইম ছড়িয়ে দেয়, এক ধরনের এনজাইম ছিটিয়ে দেয়। তো তখন মাইটোকন্ড্রিয়া পুরো ধ্বংস হয়ে যায়। তো সেই এনজাইমটার নাম কি, বিভিন্ন ধরনের এনজাইম হয়, একটা এনজাইমের নাম আমরা বলতে পারি, একটা নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তোমার হাইড্রোলাইটিক এনজাইম কথাটা আর মনে রাখা লাগবে না। তো তুমি বলতে পারো যে বিভিন্ন রকম উৎসেচক থাকে, যে উৎসেচক বিভিন্ন রকম এনজাইম থাকে, সেই এনজাইমটা লাইসোজোম কোষের মধ্যে ছড়িয়ে দেয়, কোষের অঙ্গাণুর মধ্যে ছড়িয়ে দেয়, ফলে কোষ অঙ্গাণুটা ধ্বংস হয়ে যায়। তো এরকম হচ্ছে। তো মাইটোকন্ড্রিয়া হোক বা গলগি বডি হোক বা নিউক্লিয়াস হোক বা যে কেউ যদি কাজ করা বন্ধ করে দেয়, ছিটিয়ে দেবে, একটু টপকে যাবে, সে আর থাকবে না, মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার কিছু কিছু সময় হয় কি, কোষের সমস্ত অঙ্গাণু ধর্নায় বসে, সমস্ত অঙ্গাণু মিছিলে বসে, যে আমি আর কাজ করব না, সবাই বলছে যে কাজ করব না, মানবো না, কাজ আমি আর করব না। তো তখন লাইসোজোম নিজেকে নিজেই ফাটিয়ে দিয়ে গোটা কোষটার মধ্যেই যখন এই এনজাইমটা ছড়িয়ে যায়, তখন গোটা কোষটাই মারা যায়, গোটা কোষটাই ধ্বংস হয়ে যায়। গোটা একটা কোষের কথা বলছি, গোটা শরীরের কোষ না কিন্তু, গোটা একটা কোষ। মানে এই জায়গার কোনো একটা কোষ যদি ওই রকম কাজ করে, মানে বলছে যে আমি ধর্নায় বসেছি, আমি আর কাজ করব না, মানবো না, তখন ওই একটা কোষের মধ্যে লাইসোজোম নিজেকে ফাটিয়ে দেবে, ফলে কোষটা মরে যাবে। এবার লাইসোজোম যেহেতু নিজেকে ফাটিয়ে দিচ্ছে, কিছু কিছু সময় নিজেকে ফাটিয়ে দেয় বা নিজেকে সুইসাইড করে দিচ্ছে, নিজেই তো সুইসাইড করছে না, তো সুইসাইড করে দেয় বলে একে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়। সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। বানানটাকে লিখি, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি, ও তলি হয়ে গেছে, সরি, থলি হবে, আত্মঘাতী থলি বলা হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার এই লাইসোজোমের কিন্তু প্রয়োজনও আছে। ধরো আমি হাতের এখানটায় মারলাম, বা আমি এখন কোনো একটা দরজায় বা আমি একটা কিছুতে যেতে গিয়ে আমি কোথায় গুঁতো খেলাম, দেখালো আমার আঙুলটা বেঁকে গেল, দেখালো এইভাবে ব্যথা লাগলো। তো বা কেউ একজন পেটালো, তো সেই সময় এই যে এখানটা ধরো মারলাম, তো এক্ষেত্রে আমার এই কোষের এই জায়গার যে কোষ, একটা দুটো কোষ হয়তো মরে গেল, তা সেই কোষটাকে ধ্বংস করে দেওয়ার জন্য লাইসোজোমের প্রয়োজন। কারণ ওই জায়গায় যদি ওই কোষটা মরে পড়ে থাকে, তাহলে ওই কোষটা আস্তে আস্তে পচতে থাকবে এবং আশেপাশের বাকি কোষগুলোকে নিয়ে পচবে, ফলে আস্তে আস্তে পুরো ইনফেকশন হবে, পুরো জায়গাটাই পচে যাবে। তো সেইটা যেন না হয়, তার জন্য লাইসোজোমের প্রয়োজন, অবভিয়াসলি প্রয়োজন, বিষয়টাকে বুঝতে হবে। তো লাইসোজোমের কাজ এই রকম, এতটাই গুরুত্বপূর্ণ, বোঝা গেল? এটা গলজি বডি থেকে, এই যে গলগি বডি থেকে আমাদের লাইসোজোমটা তৈরি হয়ে থাকে। রাইবোজোম তো কমপ্লিট হয়ে গেছে, তো লাইসোজোমটা তৈরি হয় গলজি বডি থেকে। ওকে, এর মধ্যে এই যে লাইসোজোমের তার কাজ কি হচ্ছে, জীবাণুকে ধ্বংস করা বা এর মধ্যে খাদ্যকে হজম করার মতন ক্ষমতা আছে লাইসোজোমের মধ্যে। ক্লিয়ার? এইটুকুই, জাস্ট লাইসোজোম সম্পর্কে আর খুব একটা কিছু জানা লাগছে না। এরপরে আমরা দুটো জিনিস শুধু জানবো, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। এই দুটো জিনিস জানলেই শেষ, মানে শেষ বলতে এই অংশটা শেষ। কোষের ভেতরের প্রাণী কোষের মধ্যে যে যে জিনিসগুলো আছে, অঙ্গগুলো আছে, সেইটা জানা শেষ হবে। ক্লিয়ার হলো? যে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ, প্রথমে দেখো সহজে মনে রাখার জন্য একটু বলি, ইউক্যারিওটিক কোষ আমাদের শরীরের মধ্যে থাকে এবং উদ্ভিদ, মানে উন্নত প্রাণী এবং উদ্ভিদের মধ্যে দেখা যায়। আমরা উন্নত প্রাণী, মানুষ, গরু, ছাগল, এগুলো উন্নত প্রাণী, এবং উদ্ভিদ যে কোনো আম, জাম, কাঁঠাল, এগুলো উন্নত প্রাণী, উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ ওগুলো। তো এদের যে কোষ, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ। কিভাবে মনে রাখবে? মানুষরা, আমরা তুমি বা অন্য কাউকে ইউ শব্দটা বলি না, ইউ ইংলিশে ইউ আছে, তো ইউ কথাটা দিয়ে মনে রাখবে যে ইউ ক্যারিওটিক মানে এটা মানুষের ক্ষেত্রে আছে, আর মানুষের থাকা মানে এটা উন্নত কোনো প্রাণী হবে এবং উদ্ভিদ হবে। ক্লিয়ার? ইউ কথাটার উপরে ফোকাস করো। আর প্রোক্যারিওটিক, এটা তো আর একটা থাকছে, যেটা প্রোক্যারিওটিক মানে অউন্নত মানে বেশি অ্যাডভান্স নয়। যেসব কোষের নিউক্লিয়াস গঠিত হয় না, যাদের নিউক্লিয়াস, কোষের মধ্যে নিউক্লিয়াস নেই এবং কোষের সাইটোপ্লাজমে পর্দা আবৃত মানে পর্দা দিয়ে ঘেরা, সাইটোপ্লাজমের মধ্যে থাকা বিভিন্ন অঙ্গাণুগুলো যেগুলো পর্দা আবৃত থাকে না, মানে পর্দা আবৃত হয় না, তাদেরকে প্রোক্যারিওটিক কোষ বা নিউক্লিয়াস যুক্ত কোষ বলে। যাই হোক, এটা আলাদা কথা। উদাহরণ কি হতে পারে? ব্যাকটেরিয়া,
নীলাভ সবুজ শৈবাল এগুলো। আচ্ছা, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেসব কোষের নিউক্লিয়াস গঠিত হয়, অর্থাৎ নিউক্লিয়াস আছে এবং কোষের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে, অর্থাৎ যে সমস্ত অঙ্গাণুগুলো আছে তাদের পর্দা দিয়ে ঘেরা, পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে, তাদেরকে ইউক্যারিওটিক বা আদর্শ কোষ বলা হয়। এর উদাহরণ কি? সকল প্রকার উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এইটুকুই, জাস্ট প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সম্পর্কে জানলে এনাফ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষ সম্পর্কে। উদ্ভিদের মধ্যে মূলত ওই সেম অর্গানই থাকে, যেরকম নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, এগুলোই থাকে। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো প্রাণী কোষে নেই সেটাকে আলাদা করে আমরা এইটার মধ্যে পড়ছি। ফর এক্সাম্পল, কোষ প্রাচীর বা সেল ওয়াল, মানে ব্যাপারটা কি বলি, যে আমরা তো পড়ে এসেছি কোষ পর্দা থাকে, কোষের বাইরে যে পর্দাটা থাকে সেটা হচ্ছে কোষ পর্দা। এই কোষ পর্দার বাইরে দিয়ে আরও একটা লেয়ার থাকে, এরকম থাকে, যে লেয়ারটা আরও বেশি শক্ত করছে কোষের পাঁচিলটাকে, তাই ওয়াল বলা হচ্ছে, দেওয়াল তৈরি করছে, তাই সেল ওয়াল বলা হচ্ছে। আর এই সেল ওয়াল শুধুমাত্র পাওয়া যায় উদ্ভিদ কোষের মধ্যে, মানে প্রাণী কোষের মধ্যে পাওয়া যাবে না, শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যাবে, সেটা বলা হলো। ক্লিয়ার হলো? তাই বলা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরের, এই যে ভেতরেরটা তো কোষ পর্দার বাইরের, এটা কোষ পর্দাটা প্রাণী কোষেও থাকে এবং উদ্ভিদ কোষেও থাকে। তো এখানে আমরা উদ্ভিদ কোষ পড়ছি, তাহলে উদ্ভিদ কোষে তো কোষ পর্দা আছে ভেতরেরটা, এবং বাইরেরটা হলো কোষ প্রাচীর, তার মানে কোষ প্রাচীরও আছে। তাই বলছে কোষ পর্দার বাইরে মৃত, পুরু, শুষ্ক এবং দৃঢ়, অর্থাৎ মৃত মরে গেছে, পুরু মানে মোটা, শুষ্ক মানে শুকনো এবং দৃঢ় মোটা, যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাকে কোষ প্রাচীর বলে। যে বিস্তৃত বহিঃকোষীয়, বাইরের কোষীয় যে ধাত্রটা, এটা তরল পদার্থ মতন অনেকটাই তো থাকে, তাকে হচ্ছে কোষ প্রাচীর বলে। মানে এখানটায় তরল কোয়ালিটির মধ্যে জমা আছে, বোঝা গেল? এই জিনিসটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এর কাজ কি? কোষ প্রাচীর তৈরি হওয়ার প্রয়োজনটা কেন হলো, প্রয়োজন কেন পড়লো? কারণ ধরো উদ্ভিদ, আমরা মানুষরা কি করছি, আমাদের গরম লাগছে বা শীতের সময় আমরা কি করি, যে শীতের সময় শীতের পোশাক পরি, আবার গরমের সময় গরমের মানে পাতলা কোনো গেঞ্জি বা জামা হোক বা কাপড়, এমন জিনিস যেটা পাতলা, যেটা আমরা পরলে আরাম বোধ করি গরমের মধ্যে, সেই রকম জিনিস পরি। নিশ্চয়ই আর গরমে সোয়েটার পরি না, শীতকালে আবার পাতলা গেঞ্জি তো পরে থাকি না, নিশ্চয়ই মোটা সোয়েটার পরছি শীতকালে এবং গরমকালে পাতলা জিনিস পরছি, তাই তো করি। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তাদের বাইরের যে লেয়ারটা, মানে তাদের শীতকাল হোক বা গরমকাল হোক বা ঝড় হোক, বৃষ্টি হোক, যে কোনো সময়ের মধ্যে তারা জায়গার পরিবর্তন করতে পারে না। মানে যেখানে তারা জন্মেছে সেখানে আটকে থাকছে, এক জায়গা থেকে অন্য জায়গায়। মানে দেখালো ঝড় আসছে, তারা ঘরের মধ্যে চলে আসছে আমাদের মতন, সেটা কিন্তু হচ্ছে না, তারা এক জায়গায় আবদ্ধ থাকছে, তারা এক জায়গায় আটকে আছে। তো তখন তাদের ওই যে বিভিন্ন অবস্থা, মানে ঝড় বৃষ্টি, তাছাড়া প্রবল বাতাস, কখনো বেশি জোরে বাতাস হচ্ছে, কখনো কম হচ্ছে, কখনো আর্দ্রতা বেশি, কখনো আর্দ্রতা কম, কখনো প্রচুর গরম, কখনো প্রচুর ঠান্ডা। তো এই বিভিন্ন রকম পরিবেশের যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, সেই বৈচিত্র্যের মধ্যে উদ্ভিদকে বাইরে থেকে তাকে প্রোটেকশন করার, তাকে বাঁচাবার ক্ষমতা বেশি প্রয়োজন, মানে বাঁচানোর জন্য বেশি এমন কিছু দরকার যেটা বাঁচাবে উদ্ভিদকে। তো তার জন্য কোষের বাইরে এই কোষ প্রাচীরটা তৈরি হয় বা থাকে। তার মানে কোষ প্রাচীরের কাজ কি হলো? কোষ প্রাচীরের কাজ হলো আরও স্ট্রংলি, আরও বেশি শক্তভাবে, আরও বেশি দৃঢ়ভাবে উদ্ভিদকে বাঁচাচ্ছে, আরও বেশি ভালোভাবে উদ্ভিদকে বাঁচাচ্ছে, উদ্ভিদের ভেতরকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আটকাচ্ছে। ক্লিয়ার হলো? এই হলো ব্যাপার। তো আমরা কোষ প্রাচীর পড়লাম, তার ব্যাপারটা আরও ডিটেল বোঝানো হলো, যে কি আছে কি না আছে কি হ্যানত্যান, এগুলো বোঝানো হলো। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে একটা জিনিস, কোষের ভেতরের অঙ্গাণু, সেটার নাম হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বর প্রাণীদের ক্ষেত্রেও থাকে, উদ্ভিদের ক্ষেত্রেও থাকে। সো
উদ্ভিদের ক্ষেত্রে এর সংখ্যা একটা হয়। দেখালো এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের মধ্যে একটা কোষ গহ্বর বা ভ্যাকিউম থাকবে। মানে কোষ গহ্বর বা ভ্যাকিউম কি, এরকম একটা ফাঁকা ফাঁকা একটা অংশ, ফাঁকা একটা অংশ, ফাঁকা একটা অংশ, যেটা সংখ্যায় একটা থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ভালো করে বুঝবে কিন্তু। আর প্রাণী কোষ, যদি এটা একটা প্রাণী কোষ হয় তাহলে প্রাণী কোষের মধ্যে ছোট ছোট করে সরি 8 হয়ে যাচ্ছে, 4 8 এরকম লেখা হয়ে যাচ্ছে, ছোট ছোট গোলাকার বা বৃত্তাকার ছোট ছোট অনেকগুলো থাকে, অসংখ্য কোষ গহ্বর থাকে। ক্লিয়ার হলো? উদ্ভিদের যে কোষের মধ্যে যে গহ্বর, সেই গহ্বরের মধ্যে কি কি জমা থাকে? জল জমা থাকে, রেচন পদার্থ জমা থাকে, অক্সিজেন জমা থাকে, এই ধরনের জিনিসপত্রগুলো এই উদ্ভিদ কোষের মধ্যে জমা থাকে। ক্লিয়ার হলো? এটা মাথায় রাখবে। উদ্ভিদ কোষের গহ্বরের মধ্যে কি থাকে? উদ্ভিদ কোষের গহ্বরের মধ্যে জল, রেচন পদার্থ, অক্সিজেন, এই সমস্ত জিনিসগুলো জমা থাকছে। ক্লিয়ার হলো? আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, কোষ গহ্বর কাকে বলে? কোষ গহ্বর কাকে বলে সেটা এখানে লিখেছি যে কোষ জীবকোষের কেন বলেছে? যার মধ্যে জীবন আছে, একবারে বলে দিচ্ছে, কারণ এই কোষ গহ্বর কিন্তু প্রাণীদেরও থাকে আবার উদ্ভিদেরও থাকে, তাই এক ঢিলে দুই পাখি। জীবকোষের সাইটোপ্লাজম কোনটা? বাইরে যে তরল পদার্থ সেটা তো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে এইটা আছে, এই গহ্বরটা আছে। সাইটোপ্লাজমে অবস্থিত সাইটোপ্লাজম বিহীন, অর্থাৎ এর মধ্যে সাইটোপ্লাজম থাকে না। তরলে কোষের যে তরল সেটা কিন্তু এই গহ্বরের মধ্যে থাকে না। সাইটোপ্লাজম বিহীন অর্থাৎ নেই। কোষ রসপূর্ণ, এর মধ্যে কোষ রস আছে, এর মধ্যে কি আছে? কোষ রসপূর্ণ ফাঁকা গহ্বরগুলিকে, ফাঁকা যে গহ্বর সেই ফাঁকা গহ্বরগুলিকে কোষ গহ্বর বা ভ্যাকিওল বলা হয়। ক্লিয়ার হলো? ইংরেজিতে একে ভ্যাকিওল বলা হয়, ভ্যাকিওল। ওকে, এরপরে যেটা আছে টপিক সেটা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। ঠিক আছে, নামটা মুখস্থ করতে হবে, একটু খটোমটো নাম, ঠিক আছে, কিছু করার নেই। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি বলছে? উদ্ভিদ কোষের বাইরের মানে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। এই যে গহ্বরটা না, এই গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, অর্থাৎ এই গহ্বরটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, ধরো এইটা এইরকম সাইজ আছে, তো পরে আর একটু বড় হয়ে গেল, এরকম সাইজ হয়ে গেল, তাহলে একটু সাইজে বেড়েছে। তো আকার যখন ক্রমশ বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ, দেখো এখানটায় নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসটা সহ অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইডের যে সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম, সাইডে থাকা যে সাইটোপ্লাজমগুলো এবং নিউক্লিয়াস সব একসাথে কোষ প্রাচীরের ভেতরের দিকে, কোষ প্রাচীর মানে এই যে জিনিসটা, এই কোষ প্রাচীরের ভেতর দিকে মানে এই দুই সাইডের দিকে, সব সাইডের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। এইটা তো কোষের পরিধি, এইটা তো সাইডের, এইটা তো পরিধি, তো এই পরিধির দিকে আস্তে আস্তে সরে যায়। কি সরে যায়? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তরল পদার্থ, ওগুলো সরে যাচ্ছে। আর এইটা সাইজে বড় হচ্ছে, গহ্বরটা সাইজে বড় হচ্ছে, সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই ধরনের বিন্যাসকে, এই গহ্বরকে কেন্দ্র করে বা বেষ্টন করে চারিদিক দিয়ে ঘিরে রেখে যে এই যে অবস্থানটা করছে, এই যে অবস্থাটা হচ্ছে বা বিন্যাসটা হচ্ছে, এটাকেই প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্লাস্টিড সম্পর্কে। প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে একক মানে দুটো একক পর্দা বেষ্টিত, মানে দুটো পর্দা আছে, ক্ষুদ্র গোলাকার, মানে গঠনটা বলা হচ্ছে ক্ষুদ্র হবে, গোলাকার হবে, বর্ণযুক্ত হতে পারে, অর্থাৎ কালারফুল হতে পারে, বা কালারহীন বর্ণহীন হবে। যে কোষের অঙ্গাণু উদ্ভিদের বর্ণ গঠন, সালোক সংশ্লেষ করে ও খাদ্য সঞ্চয়ে অংশগ্রহণ করে তাদেরকে প্লাস্টিড বলে। তাহলে প্লাস্টিডের কাজ এখানে বলা হয়ে গেল, প্লাস্টিডের গঠন এখানে বলা হয়ে গেল, এবং কত স্তরযুক্ত হয় মানে কটা পর্দা বেষ্টিত হয় সেটাও বলা হয়ে গেল। এবং এটা কোন কোষের মধ্যে থাকে? উদ্ভিদ কোষের মধ্যে থাকে। এই সংজ্ঞার মধ্যে গোটা জিনিসটাই কিন্তু ইজিলি আমরা পেরে যাব, কারণ সংজ্ঞাটার মধ্যে পুরো ডিটেইল বলা আছে। তাহলে কি বলা হচ্ছে? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে একক পর্দা বেষ্টিত ক্ষুদ্র, ছোট আর কি, গোলাকার হয়, বর্ণযুক্ত বা বর্ণহীন হতে পারে, মানে কালারফুল, কালারলেস, যে কোষীয় অঙ্গাণু উদ্ভিদের বর্ণকে গঠন করছে, সালোক সংশ্লেষ করে বা খাদ্য সঞ্চয়ে অংশগ্রহণ করে তাদের সাইটোপ্লাজম বলছি, প্লাস্টিড বলা হয়, তাদেরকে প্লাস্টিড বলে। প্লাস্টিড রঞ্জকের উপরে ডিপেন্ড করে, রঞ্জক বলতে এমন কালারফুল জিনিস যেটা মেশানোর পরে কোনো একটা বস্তু কালারফুল হয়ে যায়, বা কালার মানে রঙিন একটা বস্তু, রঙিন একটা জিনিস, ঠিক আছে। ধরো রঞ্জক পদার্থের উপস্থিতির উপরে ডিপেন্ড করে এই প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড
2 ক্রোমোপ্লাস্টিড, এটা ক্লোরো, এটা ক্রোমো, আর লিউকোপ্লাস্টিড। তো প্রথমটা পড়ে নিই, ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডটা থাকে আর কি। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে। এবং এর কাজ কি, অর্থাৎ ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা। সূর্যের আলোকে শোষণ করে নিয়ে সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করছে উদ্ভিদের জন্য। এদের মধ্যে অর্থাৎ ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য, গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়। নামটা মনে রাখতে হবে, গ্রানা, ঠিক আছে। মানে এই রকম, মানে স্ট্রাকচারটা অনেকটা এইরকম হয়, মানে আমার ছবি আঁকাটা এখানে মোটেও ভালো না, তো এইরকম একটা স্ট্রাকচার তৈরি হয় যেটাকে গ্রানা বলে, ঠিক আছে। মানে এটা ওর মধ্যে থাকে, ভালো এটা বুঝবে না এখন ডিরেক্টলি ফট করে এইটা আঁকা হচ্ছে তো বুঝবে না। যাক, ছবির মধ্যে আছে, তোমরা দেখো বইয়ের ছবিতে আছে, ওটা লক্ষ্য করলে আই থিঙ্ক বুঝতে পারবে। ক্রোমোপ্লাস্টিড কি, ক্রোমোপ্লাস্টিড হচ্ছে এদের ধাত্রে অর্থাৎ তরলের মধ্যে, এদের মধ্যে আর কি, ধাত্র মানে তরল, লাল, নীল, কমলা বর্ণের রঞ্জক পদার্থ দেখা যায়। তাহলে কোন কোন রং, লাল থাকে, নীল থাকে, লাল, নীল, হলুদ, কমলা, এই 4 ধরনের রঞ্জক পদার্থ দেখা যায়। তবে মাথায় রাখতে হবে যে সবুজ রঞ্জক থাকে না, সবুজ রঞ্জকহীন থাকে, মানে থাকে না আর কি। তো এইটাই ইম্পর্টেন্ট যে দিতে পারে সবুজ রঞ্জকহীন প্লাস্টিড হলো এইটা 3টে অপশান দিয়ে দিল, কোনটার মধ্যে হবে অ্যান্সার করো। সো ব্যতিক্রম টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন করে বেশি, তো এইটা একটা ইম্পর্টেন্ট লাইন। ওকে, এই ক্লোরোপ্লাস্টিডের কাজ কি, ফুল ফলকে বর্ণ দেওয়া আর কি, কালার করে, কারণ এটার বর্ণযুক্ত রঞ্জক পদার্থ তার জন্য, ঠিক আছে। তো লাস্টের অংশটুকু বলে দিই, লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়, অর্থাৎ এর মধ্যে রঞ্জক পদার্থ যদি না থাকে তাহলে সেটা কালারলেস হয়ে যায়, তাই রঞ্জক থাকে না, তাই বর্ণহীন হয়। এর কাজ কি, লিউকোপ্লাস্টিড নানান ধরনের খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, এর কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা, বোঝা গেল। এবং এই জায়গাটায় আমাদের এখানটায় লেখাও রয়েছে খাদ্য সঞ্চয় সাহায্য করেছে প্লাস্টিড, সো ইজিলি তোমরা বুঝতে পারছো। ওকে।